আওয়ামী লীগের দলীয় মন্ত্রী, এমপি এবং শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছেন? স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্করভাবে মুখোমুখি করা হয়েছে পুলিশ এবং জনগণকে। গণ অভ্যুত্থান ঠেকাতে রাজনৈতিক সরকারের হাতিয়ার হতে গিয়ে হতাহত হয়েছেন অনেক পুলিশ সদস্য। ছাত্র জনতার উপর কারা গুলি চালিয়েছে জানালেন এক পুলিশ কর্মকর্তা। সেলফি হচ্ছে একজন পুলিশ কর্মকর্তা। শেখ পরিবারের সদস্যরা কে কোথায় আছেন? জানা গেছে শেখ পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। হাসিনা সরকারের পতনের আগে শেখ মুজিব পরিবারের কয়েকজন সদস্য 5ই আগস্টের আগেই দেশ ছাড়েন। রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গবন্ধু পরিবারের বেশিরভাগ সদস্যই এখন আর দেশে নেই। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত আওয়ামী লীগের অনেক শীর্ষ নেতাই ধারণা করতে পারেননি শেখ হাসিনা দেশ ছেড়ে প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন পুলিশের পোস্ট নিয়ে কেন তো তোলপাড়। সেই সাথে আজকে দেখতে পারবেন আপনারা ভারতের যে ফারাক্কা বানগুলো আছিল সেগুলো যে ছেড়ে দিয়েছে, সেগুলো কেন ছেড়ে দিয়েছে, বাংলাদেশ কি তাহলে পানির নিচে তলিয়ে যাবে? এমন তথ্য কিন্তু দিয়েছে গোলাম মাওলা রনি সাহেব এবং জাহিদটা কি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কি এত কিছু, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আশা করি সব কিছু বুঝতে পারবেন। বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেনি দয়া করে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। বাঘের বাচ্চারা যদি দীর্ঘদিন যাবৎ ছাগলের সাথে মেলামেশা করে তাহলে সে ভুলেই যায় যে সে আসলে বাঘ আর ছাগলের বাচ্চা দুটো আলাদা জিনিস। ছাগলের মতন সে যা পায় তাই খেতে শুরু করে, কিন্তু তার যে স্বভাবগত চরিত্র শিকার করা, সেই শিকার করার অভ্যাসটা সে ভুলে যায়। তবে বহুদিন পর, নিয়ার অ্যাবাউট 15 বছর পর আমাদের বিজেপি আরও একবার এই কি বলা হয় যে নিজেদের অবস্থানটাকে পরিষ্কার করেছে যে ইয়েস উই আর টাইগার। দর্শক, বাংলাদেশের জলসীমা নিয়ে বা বিভিন্ন জায়গায় গত দীর্ঘ একটা লম্বা সময় ধরে ভারতের মানুষ যেভাবে অবৈধভাবে এই দেশে অনুপ্রবেশ করেছে, বিভিন্ন সময় তাদেরকে আটক করার আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে ওই পার থেকে একটা ফোন আসতো আর আমাদের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তারা চাকরি বাঁচানোর জন্য ভারতের মানুষদেরকে ফেরত দিত। কিন্তু বিনিময়ে আমাদের মানুষদেরকে আমাদের সীমানায় ঢুইকা বিএসএফ গুলি করতো, ধৈরা নিয়ে কাঁটাতারে লটকায় রাখতো, ধৈরা নিয়ে জিন্দা গাড়াই ফেলতো, লাশগুলোরও ফেরত দিত না। অনেক হিসাব বাকি আছে বর্ডার টু বর্ডারে। ভারতের আমজনতার সাথে আমাদের ভালোবাসা অলওয়েজ ছিল, আছে, থাকবে। কিন্তু এই প্রথমবারের মতন গণমাধ্যমগুলো বলছে যে বিজিবি নিজেদের চেহারাটা আয়নায় দেখা একটা গর্জন দিয়েছে আর এই প্রথমবার একটা ভিট্রে করেছে। এই ভিট্রেটা জরুরি ছিল। বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশের দায়ে 5 ভারতীয়কে গত 17ই আগস্ট আটক করেছিল আমাদের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এইসব ভারতীয়কে ছাড়িয়ে নিতে গত রোববার এবং সোমবার বিজিবির সঙ্গে একাধিক পতাকা বৈঠক করে ভারতের বিএসএফ। কিন্তু এই প্রথমবারের মতন এই বৈঠক সত্ত্বেও তাদেরকে ফেরত দেয়নি বিজিবি। এর বদলে বাংলাদেশে অনুপ্রবেশ করা এসব ভারতীয়দের পুলিশের কাছে সোপর্দ করেছে সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি। এইটাই সিস্টেম। এর আগে কি হইতো, আমাদের যে দায়িত্বশীল মন্ত্রীরা আছেন পলিটিক্যাল লেভেলে মোদীর সরকারকে চাটাই এতটাই ব্যস্ত ছিলেন যে সীমান্ত ইস্যু নিয়ে আমি ব্যক্তিগত জায়গা থেকে কত শত ভিডিও বানাইছি। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন আমি বরাবরই বলি ভারতের আমজনতার সাথে আমাদের ভালোবাসার হিসাবটা আলাদা, বন্ধুত্বের জায়গাটা আলাদা, কিন্তু সীমান্তের হিসাবটাতে এবার বরাবর হওয়া উচিত। আমাদের দেশের একটা মানুষ ঢুকতেই পারে না, গুলি করে মাইরা ফেলে। আর আমরা গত 15 বছর যাবত যাদেরকে আটক টাটক করছি এরকম বৈঠক করে করে সেখান থেকে নিয়ে যেত, জেল টেল কিচ্ছু হতো না। আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশের কোনো নাগরিক যদি ভারতে অবৈধ অনুপ্রবেশ করে আপনারাও তাকে গ্রেপ্তার করেন, তাকে আপনাদের কারাগারে জেল খাটান, সাজা খাইটা আমার দেশের মানুষ আমার দেশে ফিরত আসবে। আপনার দেশের কোনো মানুষ যদি আমার দেশে প্রবেশ করে অবৈধভাবে তাদেরকেও গ্রেপ্তার করা হবে কোনো রকম পতাকা বৈঠকে, ওই পারে টেলিফোনে। ওই দেশ কি মনে করবে এইটা করে কিন্তু ছাড় দেওয়ার দিন শেষ। বদলে গেছে বিজিবি, এটাই হচ্ছে এটার বাস্তব রূপ। 20 আগস্ট বিএসএফ এর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। দেখছেন হিন্দুস্তান টাইমস এই নিউজটা করছে কেন, তারাও চমকাই গেছে, যারে বদলাই গেছে বিজিবি। হ্যাঁ, বিএসএফ এর কর্মকর্তা বলছেন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে ভারতীয় নাগরিকদের ছাড়তে বিজিবি অস্বীকৃতি জানিয়েছেন। তিনি আরো বলছেন গত কয়েক বছরে এবারই প্রথমবারের মতন আটক ভারতীয় মাঝিদের ছাড়েনি বিজিবি। ভারতীয় বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা দাবি করছেন 17ই আগস্ট বিএসএফ এর মালদা 115 ব্যাটালিয়ন 5 মাঝিকে ডাকে। ওই সময় গঙ্গা নদী দিয়ে গরু চোরাচালান করা হচ্ছিল। ওই গরুগুলো উদ্ধারের জন্য 5 মাঝিকে 2টি করে নৌকাতে পাঠানো হয়েছিল এপারে। ওই সময় মাঝিরা গিয়ে দেখতে পান কয়েকটি গরুগুলোকে ভাসমান কলাগাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। গরুগুলো উদ্ধারের সময়
একটি নৌকা নদীর ঘূর্ণিতে ধাক্কা খায় এবং ইঞ্জিন বন্ধ হয়ে যায়। তখন অপর আরেকটি ইঞ্জিন বিকল হওয়া নৌকাটিকে উদ্ধারের চেষ্টা চালায়। এরপর ওই অবস্থায় তারা ভাসতে ভাসতে বাংলাদেশে ঢুকে, তখন তাদেরকে আটক করে বিজিবি। আটককৃত এসব মাঝিকে ছাড়িয়ে নিতে বিজিবির সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে বিএসএফ, কিন্তু বিজিবির জওয়ানরা তাদেরকে ছাড়তে অস্বীকৃতি জানায়। এরপর হয় পতাকা বৈঠক। বিএসএফ বিজিবিকে বোঝানোর চেষ্টা করে আটককৃত মাঝিদের তারাই নিয়োগ করেছিল, কিন্তু বিজিবি তাদের ছাড়েনি। এর বদলে তাদেরকে আপনার পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে। আর এই বিষয়টি স্বীকার করেছে আমাদের কি বলে যে বিজিবির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন। এইটা উচিত, বদলাইতে হবে, দেনা পাওনাটা হিসাব করতে হবে। আমরা চাই এপার বাংলায় ওপার বাংলায় গরিব মানুষগুলা চিনি চোরাচালান, গরু চোরাচালান, কাপড় চোরাচালান এগুলোর সাথে জড়িত, এইসব প্রফেশনে যারা জড়িত, পেটের দায়ে 500, 1000, 2000 টাকার দায়ে তারা কিন্তু ওই পার বাংলা এপার বাংলা সেম। কিন্তু আমাদের মানুষগুলো ওইখানে গেলেই ডাইরেক্ট গুলি করে মাইরা ফালাই দেয়। আমরা 15 বছরে কয়টা ফালাইছি ভারতীয়রা? আমরা তো আপনাদেরকে ফালাইতে চাই না। আমাদের বিজিবি এই পর্যন্ত গুলি ছোড়ে নাই ওইভাবে। যদি কেউ ছড়ছে তার চাকরি চলে গেছে। কেন? চাটুকারিতে ব্যস্ত ছিল উপর মহল। বাংলাদেশ এবং ভারত সীমান্তে কোনো প্রান্তেই গুলি হোক, এটা আমরা চাই না। অন্যায় করছি, গ্রেপ্তার করেন, আদালত আছে, মামলা দিয়ে তার জেল খাটান আপনার দেশে। আমাদের দেশে ঢুকলে আমরা একই কাজ করব। গুলি করেন না ভাই। এত বছর খালি লাশের উপর লাশ ফালাইছেন, এবার ওইখান থেকে একটা গুলি চললে আমাদের এখানে আমরা 5টা পাল্টা গুলি দিয়ে জবাব দিয়ে দিব। আপনারা গুলি বন্ধ করেন, আমরা গুলি বন্ধ করে দিব। সস্তা পায়ে ফেলছিলেন গত অনেকগুলো বছর, তাই না? ধন্যবাদ বিজিবিকে, এটাই হওয়া উচিত। বন্ধুত্বের জায়গায় বন্ধুত্ব, স্বার্থের জায়গায় স্বার্থ। ভালো থাকুন। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন এবং তার ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত, বিশেষ করে বিজেপি, সবচেয়ে বড় সংকটে পড়েছে। এই বিভৎস বর্বর স্বৈরাচারকে ক্ষমতায় রাখার জন্য গত 10 বছর বিজেপি কি করেছে আমরা জানি। ফলে এখনো এই পতন তারা মেনে নিতে পারছে না, এবং বিজেপির মতো একটা উগ্র সাম্প্রদায়িক ফ্যাসিস্ট দল তার ইগো ছেড়ে উঠতে পারছে না। এটা একটা সংকটের জায়গা, এবং এই সংকটের জায়গাটা নিয়ে আমাদের আলাপ করা দরকার আছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অনেক হামলা হচ্ছে, অনেক সমস্যা করা হচ্ছে, অনেক অত্যাচার নির্যাতন হচ্ছে। এই আলাপটা, এই বয়ানটা এখনো মাঠে রাখছে বিজেপির একেবারে সর্বোচ্চ পর্যায়ে। আমি শুধু মিডিয়া নিয়ে কথা বলছি না, মিডিয়া নিয়ে আমরা কথা বলেছি, আমরা জানি কি হচ্ছে ওখানে। এমনকি যারা মোদী, অমিত শাহ, যোগী আদিত্যনাথ, বিজেপির সবচেয়ে পরিচিত মুখগুলো একই কথা বলে যাচ্ছেন এখনো। আমাদের মনে থাকার কথা, দুদিন আগেই ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেছিলেন নরেন্দ্র মোদীর সাথে। সেখানে মোদী টুইট করেছেন, সেই টুইটেও হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার ব্যাপারে ডক্টর ইউনুস গ্যারান্টি দিয়েছেন। এই ধরনের কথাবার্তা তিনি যোগ করেছেন, এবং আমরা এটাও জানি ডক্টর ইউনুস খুব রাইটলি বলেছেন সব অতিরঞ্জিত কথাবার্তা, এবং এখানে এসে তাদেরকে দেখে যাওয়ার জন্য। যাই হোক, সেই প্রোপাগ্যান্ডা চলছে, কিন্তু আমাদের মনে একটা পাল্টা কথা বলা দরকার। বিজেপি বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে কথা বলছে, তার মুখ আছে, তার সেই গ্রাউন্ড আছে। একটা আপাদমস্তক সাম্প্রদায়িক যারা কথায় কথায় হেট স্পিচ দিয়ে বেড়ান আমাদের, মানে তার দেশের সংখ্যালঘু, শুধু মুসলিম না, খ্রিস্টান, এবং আমি বলেছি দলিতদেরকেও তারা মানুষ মনে করেন না। সেই বিজেপির রাইট আছে টু সে দ্যাট। একটা কথা একটু ক্লিয়ার করে নেওয়া জরুরি, বাংলাদেশের হিন্দুদের উপরে এই স্বাধীনতার পর থেকে কি কোনো সমস্যা হয়নি? তারা একেবারে আর সব মুসলিমের মতো একই রাইট এবং একই রকম নিরাপত্তা বোধ নিয়ে এই দেশে বসবাস করেছেন? উত্তর হচ্ছে না। হিন্দুদের জীবনে সংকট আছে, বাংলাদেশে সংকট আছে, এই উপমহাদেশে সংখ্যালঘুরা মোটা দাগে, আমি বিজেপির আমলের মুসলমান ভারতে যেমন বলছি না, তারও আগে মুসলিমদেরও কিছু সংকটের জায়গা ছিল। ঠিক একই রকম আমাদের এখানে হিন্দুদেরও সংকটের জায়গা ছিল। আমাদের হিন্দুদের উপরে এক ধরনের নিরাপত্তা বোধহীনতা তৈরির চেষ্টা হয়েছে বিভিন্ন লেভেলে, বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, গ্রামে থাকেন, ঢাকার বাইরে থাকেন, প্রভাবশালীরা নানা রকম চাপ তৈরি করার চেষ্টা করে তাদের মূলত তাদের সম্পত্তি কিনে তাদেরকে ভারত পাঠিয়ে দেওয়ার জন্য। এই ধরনের সংকট ওয়াইড স্প্রেড না হলেও ছিল, এবং সিস্টেম্যাটিকলি ছিল। এটা আমি মানি, এটা আমি এগ্রি করি। এই ধরনের ঘটনা ঘটেছে। ঠিক এটাও বলতে চাই, তুলনামূলকভাবে বাংলাদেশ এটা ভারতের চাইতে তারপর অনেক কম ছিল বলে আমি বিশ্বাস করি। আমাদের আন্তধর্মীয় যে সম্প্রীতি, সেটা অনেক চমৎকার, আবহমানকাল থেকে আছে, কিন্তু সংকট একেবারেই নেই, এটা বলা একেবারেই মিথ্যা কথা। কিন্তু সেটা বাংলাদেশের সমস্যা, বাংলাদেশের সংকট। বাংলাদেশের হিন্দু বা অন্য যে কোনো সংখ্যালঘু গোষ্ঠী, সেটা ধর্মীয়, জাতিগত, যেভাবেই হোক না কেন, তারা যখন বঞ্চনার শিকার হয়, তারা যখন নিপীড়নের শিকার হয়, আমি নিজে ব্যক্তিগতভাবে সেটাকে খুব সিরিয়াসলি নিতে চাই, এবং আমি সেটার বিরুদ্ধে সোচ্চার আছি। আমার রাষ্ট্রটাকে আমি মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই বলে, ওটা ভারত বা আর কেউ বলছে তার জন্য না। সুতরাং বাংলাদেশে এই শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পরও যে ঘটনাগুলো ঘটেছে, আমরা সেটা বহুবার কথা বলেছি, এগুলো মূলত রাজনৈতিক, এবং দু একটা ক্ষেত্রে এটা আসলে এক ধরনের লুটতরাজের জন্য হয়েছে। এটা কোনোটাই সাম্প্রদায়িক না, তারপরও এই ঘটনাগুলো তো ঘটতে পারে না। এটা শুধু হিন্দু না, মুসলিম আওয়ামী লীগের উপরে হতে পারে না, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। কিন্তু ভারতের কেন বলা থাকবে? এবং আমাদের দেশ থেকে মানে সরগোল করার সময় হয়েছে পাল্টাভাবে। রিসেন্টলি দুই নেতার কথা বলি, তারপরে জনাব মোদী সম্পর্কে একটা ফাইন্ডিং এর কথা বলবো। আমি আগে 3 নম্বর মানুষ বলা হতো, যদি এই নির্বাচনে আদিত্যনাথের সাথে বিজেপির কনফ্লিক্ট তৈরি হয়েছে। আদিত্যনাথ সম্প্রতি 2-3 দিন আগেই বলছেন 1947 সালে যা হয়েছিল তা আজ পাকিস্তান ও বাংলাদেশে হচ্ছে। তখন 10 লাখ হিন্দু শিখকে হত্যা করা হয়েছিল। আজও আমরা অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, নারীর প্রতি অত্যাচারের একই দৃশ্য দেখছি। প্রায় 1.5 কোটি হিন্দু বাংলাদেশে তাদের পরিচয় বাঁচাতে চিৎকার করছে। খেয়াল করুন, 1.5 কোটি হিন্দু। তিনি আরও বলেন, বিভিন্ন দেশ ও ভারতের তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদীরা তাদের ভোট ব্যাংক নিয়ে চিন্তিত, তাই বাংলাদেশের নৃশংসতার বিষয়ে নীরব। বাংলাদেশে আবারও বাংলাদেশের 1.5 কোটি হিন্দু আছে, তারা প্রত্যেকে নাকি তাদের অস্তিত্ব এবং পরিচয় বাঁচাতে চিৎকার করছে। এবং মিথ্যাচার দেখুন, 10 লাখ হিন্দু শিখকে হত্যা করা হয়েছিল। 47 দেশভাগের সময় 2টো রাজ্যে মারাত্মক দাঙ্গা লেগে যায়। আমরা জানি যে 2টো রাজ্য ভাগ হয়ে এক অংশ ভারত, এক অংশ পাকিস্তানে গিয়েছিল, বাংলা এবং পাঞ্জাব। সেই দাঙ্গায় আসলে প্রায় ইকুয়াল সংখ্যা হিন্দু এবং মুসলমানও মারা যায়। আদিত্যনাথদের নোংরামও হচ্ছে, তারা অসত্য বলেন, এবং এইসব লোকদের কাছ থেকে আসলে বেশি কিছু এক্সপেক্ট করাও ঠিক না। এটা বলছেন আদিত্যনাথ। অমিত শাহ
আহমেদাবাদে একটা প্রোগ্রামে বলছেন বাংলাদেশের হিন্দু জনসংখ্যা 27% থেকে 9% নেমে এসেছে, এরপরই হিন্দু জনসংখ্যা কমে যাওয়ার কারণ, এরপর হিন্দু জনসংখ্যার কারণ নেই উল্লেখ করতে গিয়ে অমিত শাহ বলেন বাকিরা কোথায় গেল? তাদের হয় জোর করে ধর্মান্তরিত করা হয়েছিল, নয়তো ভারতে আশ্রয় নিয়েছেন। তাদের কি ধর্ম অনুযায়ী বাঁচার অধিকার নেই? যদি তারা প্রতিবেশী দেশে সম্মানের সঙ্গে বসবাস করতে না পারে এবং আশ্রয় চায়, আমাদের দেশে আমরা নীরব দর্শক হয়ে বসে থাকতে পারি না, আপনি ন্যায় বিচার পাবেন। বাংলাদেশে হিন্দু জনসংখ্যা কমছে, কিন্তু তাদেরকে জোর করে ধর্মান্তরিত করা হয়েছে বলে একটা অপশন জনাব অমিত শাহ দিচ্ছেন। অথবা ভারতে গেছেন, ভারতে একটা সংখ্যক গেছেন। আর একটা জিনিস আমার মনে হয় বিবেচনায় নেওয়া দরকার, বাংলাদেশে বা ভারতেও এটা হয়েছে, মুসলমানদের মধ্যে ফার্টিলিটি রেট বেশি, তাদের সন্তানের সংখ্যা বেশি, ফলে আপনি এটাকে এত জেনারেলাইজ করতে পারবেন না। আপনি 27 থেকে 9% নামছে, এর যে একটা সংখ্যা নিশ্চিতভাবেই ভারতে গেছেন, এটা আমরা জানি, আমাদের চারপাশ থেকে জানি। এটা শুধুমাত্র এখানে সমস্যা আছে বলে গেছেন তা না, অনেকে আর অন্যান্য অনেক কারণে যান, এটাও আমাদের বিবেচনায় নিতে হবে। কিন্তু আমরা জোর করে ধর্মান্তরিত করা হয় এই ধরনের আলাপ করছেন অমিত শাহ। অমিত শাহকে বলতে চাই, আমরা ভুলিনি আপনি বাংলাদেশিদেরকে টার্মাইট বলেছিলেন, এবং কোনো জাতিগোষ্ঠীকে, কোনো মানুষেরকে যখন আপনি ডিহিউম্যানাইজ করেন, এটা কিন্তু একটা মানে ইম্পেন্ডিং একটা সুপ্ত জেনোসাইড ইন্ডিকেট করে। এটা নিয়ে জেনোসাইড স্টাডি যারা করেন, গ্রেগরি স্ট্যান্টন, এটা নিয়ে ভারতে যে একটা জেনোসাইড হওয়ার পরিস্থিতি আছে সেটা নিয়ে কথা বলতে গিয়ে অমিত শাহ টার্মাইটের বক্তব্য আমাদের সামনে এনেছেন। সুতরাং এই ধরনের পরিস্থিতি করছেন তারা, আবার বাংলাদেশ নিয়ে কথা বলেন। এবার তাদের সবার গুরু জনাব নরেন্দ্র মোদীকে নিয়ে একটা রিপোর্ট সম্প্রতি এসেছে, আমাদের অনেকে চোখে পড়েছে। সেটা হচ্ছে লোকসভা নির্বাচনে মোদী 173টা বক্তৃতা দিয়েছেন, তার মধ্যে 110টাতেই ছিল মুসলিম বিদ্বেষ। হিউম্যান রাইটস ওয়াচ একটা রিপোর্ট করেছে, রিপোর্টের ইন্ডিয়া হেট স্পিচ ফুয়েলড মোদিস ইলেকশন ক্যাম্পেইন। সংসদ নির্বাচনের আদর্শ আচরণবিধি কার্যকর হওয়ার পর থেকে প্রধানমন্ত্রী মোদীর 173টি বক্তব্য পর্যবেক্ষণ করে 110টিতেই মুসলিম বিদ্বেষী মন্তব্য পাওয়া গেছে। নির্বাচনের পর থেকে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা অব্যাহত রয়েছে। গত বুধবার প্রকাশিত HW রিপোর্টে বলা হয় সারা দেশে 28টি হামলায় 12 জন মুসলিম পুরুষ এবং একজন খ্রিস্টান নারীর মৃত্যু হয়েছে, এবং এই মৃত্যুগুলোর জন্য তার নিশ্চয়ই দায় আছে। HRW বিবৃতিতে জানায় নরেন্দ্র মোদী ও তার হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে 2024 সালে নির্বাচনী প্রচারে দেওয়ার বক্তৃতার অধিকাংশই মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্য রয়েছে। প্রতিবেদনে বলা হয় মোদীর ঘৃণা উদ্রেককারী মন্তব্য করার কারণে ভারতে মুসলমান ও খ্রিস্টান এই দুই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরই হামলার ঘটনা বেড়েছে। মানে মোদী যদি এই করেন তাহলে তার সাঙ্গপাঙ্গরা কি করছেন আমরা খুব ভালো মতো জানি। আদিত্যনাথ অমিত শাহের বক্তব্য আমরা দীর্ঘদিন থেকে ফলো করেছি, অন্যান্যদেরও ফলো করেছি, আমরা খুব ভালো মতো জানি কি মারাত্মক, কি বিভৎস রকম হেট স্পিচ তাদের বক্তব্যে থাকে। সেই বিজেপি তারা এখন বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে আলাপ করে। বাংলাদেশের হিন্দুরা বাংলাদেশের নাগরিক, তারা নাগরিক হিসাবে এই রাষ্ট্রে নিরাপত্তা, সম্পদের অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা, যা বলি মানবাধিকার সবকিছু সমানভাবে এন্টাইটেলড একজন মুসলিমের সাথে। মুসলিম যতটুকু ঠিক ততটুকু। সেই লড়াই আমরা যারা বাংলাদেশে আছি, আমরা যারা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই, আমরা আওয়ামী লীগের অধিকার নিয়ে কথা বলতে চাই, যাদের উপরে অন্যায় নিয়ে প্রতিবাদ করতে চাই, করেছি, তারাও সেই আলোচনাগুলো করবো। কিন্তু ভারতের মুখ থেকে ক্রমাগত এই কথা শুনতে আমরা প্রস্তুত নই, কোনোভাবেই প্রস্তুত নই। জেনারেলি কিন্তু খেয়াল করি আমরা, তাদের যাবতীয় কনসার্ট আওয়ামী লীগের উপর হামলা হয়েছে। আমাদের এখানে বহু মানুষ, সংখ্যাটা এখন দেখছি বাড়ছে, 800-র বেশি এখন রেকর্ডেড মৃত্যুর সংখ্যা এসছে। একটা প্রতিবেশী দেশ হিসাবে একটা দেশের ভেতরে যে ঘটনা ঘটছে, অ্যাজ এ হোল সব মৃত্যু নিয়ে শোক প্রকাশ, সব মৃত্যু নিয়ে কন্ডেম করা, সব মৃত্যুর তদন্ত এবং বিচার চাওয়া, সব হামলাকে কন্ডেম করা, সব হামলার সেটা মুসলমানের উপরে হোক, হিন্দুর উপরে হোক। ভারত কিন্তু লিস্ট মানবাধিকার ফলো করলে এই কথা বলতে পারতো, বলা উচিত ছিল, বলতে পারতো। একটা দেশের অভ্যন্তরীণ ঘটনা কিছু নেই, বাংলাদেশে এই ঘটনাগুলো ঘটছে, ভারত তার কনসার্ন জানাতে পারতো জেনারেলি। কিন্তু বিজেপির কাছে তো মুসলমানরা উন্মানুষ বা মানুষ না, টার্মাইট। তাই তারা শুধু হিন্দুদেরকে নিয়ে কথা বলছে। অত্যন্ত অশ্লীল দেখতে জিনিসটা, একদম বাজে। মানে কাগজে কলমে ভারত এখনো একটা মৌলবাদী বিভৎস সাম্রাজ্যে পরিণত হয়নি। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র। এই দলটা এইভাবে ক্ষমতায় আছে, কিন্তু একটা রাষ্ট্রের প্রতিনিধিত্ব জনাব মোদী করেন, অমিত শাহ করেন, প্রত্যেকে রাষ্ট্রীয় পদে আছেন। আদিত্যনাথও একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সবচেয়ে পাওয়ারফুল রাজ্য, ভোটের বিবেচনায় যদি বলি, তারা বসে বসে এগুলো বলছেন, তাদের মুখে মারেন। এবং আমরা মনে হয় এখন এই সময় এসছে, ভারতের সংখ্যালঘু, ভারতের মুসলিম, ভারতের খ্রিস্টান, এমনকি ভারতের কিছু হিন্দু, কিছু না, সংখ্যাটা বিরাট, 20 কোটির বেশি দলিতদের উপরে বিজেপি কি করছে আমাদের এই শোরগোল তোলা উচিত, একদমই উচিত। ওই মুখ নিয়ে বাংলাদেশে এসে এই কথা বলা বিভৎস, ভয়ঙ্কর অন্যায়। আমি জানি বিজেপির যে রাজনীতি, সেই রাজনীতির জন্য এটা তাকে বলতে হয়, কিন্তু এই রাজনীতি করতে গিয়ে বিজেপি ভারতের সোশ্যাল ফেব্রিক ধ্বংস করেছে, ভারতের সমাজের মধ্যে যে ধর্মীয় হারমোনি যতটুকুই ছিল সেটাকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে ফেলেছে। সে এখন এটা বাংলাদেশে উকরে দিচ্ছে। বাংলাদেশের হিন্দুদের জন্য কারা কারা সবচেয়ে বেশি ক্ষতিকর, আমি একটা ভিডিও দিয়ে দেবো, আপনারা দেখবেন মন্তব্যে। যেন গোবিন্দ প্রামাণিক সম্প্রতি এসব নিয়ে কথা বলছেন, এবং উনি পরিষ্কারভাবে, স্পষ্টভাবে আওয়ামী লীগকে দায়ী করেছেন বাংলাদেশের হিন্দুদের প্রধান এবং যত দুর্গতি হয়েছে তার প্রধান অংশের সাথে। নরেন্দ্র মোদীদের, অমিত শাহের এই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।